হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে 5টা প্রশ্ন করার কথা ছিল অঙ্কের এই দুটো দুটো পার্টে আমরা 5টা করে 10টা আলুর সমস্ত প্রশ্ন করে ফেলেছি। আজ আমরা হচ্ছে থার্ড পার্ট এবং এই জায়গায় আমরা আশা করি 10টার মতো অঙ্ক করাবো। 10টা হতেও পারে বা একটা দুটো বেশি বা একটা দুটো কমও হতে পারে। অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। আচ্ছা, এই অধ্যায়ের আমরা যে অঙ্কগুলো করব, এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা 3 থেকে 4 ভাগে ভাগ করতে পারি বা লেন্স। 2 নম্বর পাঠে আমরা পড়ি হচ্ছে প্রিজম, আর প্রতিসারাঙ্ক। 3 নম্বর পাঠে আমরা পড়ি হচ্ছে তরঙ্গ, দৈর্ঘ্য, বেগ আর এর সাথে প্রতিসারাঙ্ক। তাহলে আমরা দর্পণ বা লেন্স পড়ি, প্রিজম আর প্রতিসারাঙ্ক। এই অঙ্কটা এখানে দেখতে পাই। এছাড়া আমরা তরঙ্গ দৈর্ঘ্য আর বেগের সাথে প্রতিসারাঙ্কের যে সম্পর্ক আছে এই অঙ্কগুলো দেখতে পাই। টোটাল 3 রকমের অঙ্ক আমরা করি এখান থেকে। তার মধ্যে লেন্স বা দর্পণ থেকে এবার অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। তবু একটা দুটো আমি যে নোট দেব সেই নোটে আমি দিয়ে দেব। আর অবশ্যই তার জন্য তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। সবাই ফলো করো। আর এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এবার প্রতিসারাঙ্ক আর প্রিজম থেকে। এই প্রতিসারাঙ্ক আর প্রিজম থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আসার সম্ভাবনা। এই জায়গাটা হচ্ছে 3টে স্টার আমি দিয়ে দিচ্ছি, 3টে স্টার। এটাও মোটামুটি 4টে, এটা 3টে স্টার। এটা থেকে আসার সম্ভাবনা খুব কম। বাই চান্স দেবে এখান থেকে ওই 1 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো সেগুলোতে দেবে, বড় প্রশ্নের এরকম অঙ্ক দেবে না। বড় প্রশ্নের অঙ্কগুলো এখান থেকে দেবে। আচ্ছা, বলে রাখি, আলোতে 2-1বার প্রশ্ন দেখা গেছে যে বেশিরভাগ অঙ্ক দিয়েছে, আর কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বা আমাদের যে আগের যে বছরের প্রশ্নগুলো সেখানে দেখা গেছে বেশিরভাগ প্রশ্ন দিয়েছে। কোনো সময়, খুব কম সময় অঙ্ক আর প্রশ্নের মধ্যে ব্যালেন্স দেখা গেছে। যাই হোক, আমাদের করতে সবই হবে। তাহলে আমরা প্রথম শুরু করবো হচ্ছে তোমাদের প্রিজম এবং প্রতিসারাঙ্কের অঙ্ক দিয়ে। আমরা প্রথম এখানে বিভিন্ন রকম আছে না, এটা I1, এটা I2, এটা R2, এটা R1, এই কোণটা A, এবং এখান থেকে আমরা যে চ্যুতিকোণের সূত্র পাই, প্রিজম মানে চ্যুতিকোণের কথা বলেছি আমি, সেটা হচ্ছে ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। আর এখানে যখন আমরা ন্যূনতম পাই, ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম, তখন আমরা কি পাই, ডেল এম ইকুয়াল টু 2i ড্যাশ মাইনাস এ। অনেক সময় i ড্যাশ না দিয়ে অনেকে 2i ও লেখে, একই ব্যাপার। এই যে দুটো সূত্র পাই, এই দুটো সূত্র থেকে আমরা করবো। এছাড়া হচ্ছে তোমার আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলোর বেগ। এখান থেকে আমরা প্রতিসারাঙ্ক পড়তে পারি। আর হচ্ছে বেগ, কার বেগ নেবো, এটা আলোর বেগ নেবো। আলোর বেগকে আমরা c বলি। এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি, এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, এটা আমরা জানি, কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি। এবার আমরা এখানে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো দেখো। প্রিজম, আচ্ছা, যখন বায়ু মাধ্যমে আলোর বেগ নিই তখন প্রতিসারাঙ্ককে আমরা কি বলি, পরম প্রতিসারাঙ্ক বলি। আর যখন অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের করি তখন আমরা আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলে থাকি। তাহলে আপেক্ষিক প্রতিসারাঙ্ক মানে হচ্ছে কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের যখন আমরা নিই তখন আপেক্ষিক প্রতিসারাঙ্ক, আর যখন বায়ু মাধ্যমে নিই তখন হচ্ছে আমাদের পরম প্রতিসারাঙ্ক। যখন আমরা অঙ্কের মধ্যে দেখছি, বেশি সময় লাগাবো না, তাড়াতাড়ি করে অঙ্কগুলো একবার হালকা করে উপর দেখে নিই কেমন অঙ্ক আসে। আমরা দেখো, প্রথমে যে অঙ্কটার উপর আমরা যাবো সেই অঙ্কটা হচ্ছে তোমার আলোর বেগ দিয়ে দেওয়া আছে, আর হচ্ছে কাচের মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে। আলোর বেগ বায়ুর মাধ্যমে এটা আমরা জানি সবসময় দেওয়া থাক বা না থাক। আর হচ্ছে তোমার কাচের মাধ্যমে, কাচের কাচ দেওয়া আছে, প্রতিসারাঙ্ক 1.5 দেওয়া আছে। আর হচ্ছে তোমার বায়ুর মাধ্যমে আলোর বেগ দিয়ে আছে, দিয়ে বলেছে। তাহলে আমাদের এবার দ্বিতীয় প্রশ্ন দিয়ে দিয়েছে হচ্ছে যে স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর বেগ কত হবে। তাহলে আমাদের স্ল্যাব বা কাচের মধ্যে দিয়ে আলোর বেগ। আচ্ছা, বেগকে আমরা কি ধরে দিই, এখানে তোমাদের মনে রাখবে যে সূত্রটা আমরা কাজে লাগাবো, সেটা μ1 ইকুয়াল টু, যেটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে তোমার v1 বাই v2। কারণ আমরা কি জানি, μ ইকুয়াল টু c/v। এটা আমরা আগের দিন করে নিয়েছি। এবার এটা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করি, c/v1 গুণিত v2/c। এই দুটো ধ্রুবক তাই কেটে গেল। তাহলে v2/v1, তাই না, এটা μ1। তাহলে এটা আমরা 1 এর সাপেক্ষে নিচ্ছি, মানে এটাকে μ1 বাই আমরা μ2 এইভাবে লিখতে পারি, তাই না। তাহলে আমরা কি দেখলাম, প্রতিসারাঙ্কের ইনভার্স সম্পর্ক হচ্ছে কোথায় থাকে,
এই দুটোতে আমরা দেখতে পাই প্রতিসরাঙ্কের ইনভার্স সম্পর্ক হচ্ছে ওদের যে ভেলোসিটি তার সাথে, বা এটাকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারি যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নেবো সেই মাধ্যমের বেগ নেবো। মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণিত মাধ্যমের বেগ ইকুয়াল টু মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণিত মাধ্যমের বেগ। এটা সিম্পল ব্যাপার। যদি আমি বায়ু মাধ্যম নিয়ে নিই তাহলে 1 কে বায়ু ধরবো আর 2 কে কাচ ধরবো। 1 কে বায়ু ধরবো, 2 কে জল ধরবো। 1 কাচ হলো, 2 জল, 1 জল 2 কাচ। আমরা যেকোনো ভাবে নিতে পারি। কাচের মধ্যে বিভিন্ন রকমের আমাদের ভাগ আছে, অনেক রকমের কাচ আছে। সেই কাচগুলোর মধ্যে দিয়ে আমরা এইভাবে আলাদা আলাদা করে নিতে পারি। আমরা তার মানে এই সূত্রটা হালকা করে দেখে নিলাম আর সূত্রের সাপেক্ষে অঙ্ক দেখে নিলাম। সিম্পল ব্যাপার। কাচে আমার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, মানে একটা মিউ কাচ, কাচকে আমরা গ্লাস দিচ্ছি, মিউ জির ভ্যালু, এটা হচ্ছে ভিজি, এটা আমাদের বের করতে বলেছে। একদম সিম্পল অঙ্ক। আমাদের বায়ুর মাধ্যমে বলে দিয়েছে, বায়ুর মাধ্যমে যদি আমরা বলে দেয় তাহলে আমরা যে কোনো অঙ্ককে অনেক সহজেই করে ফেলতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, মিউ জি, তাই না? মিউ জি সমান সমান আমরা কি লিখতে পারি, সি বাই ভিজি। সি এর ভ্যালু আমরা জানি, ভি এর ভ্যালু আমরা বের করবো, আর মিউ জি এর ভ্যালু আমাদের বলে দিয়েছে। এখানে বসিয়ে ভিজি এর ভ্যালুটা বের করো। সিম্পল অ্যাজ দ্যাট, একেবারে সিম্পল ভাবে অঙ্কটা কত হবে বেরিয়ে যাবে। তাহলে আমাদের ভিজি সমান সমান কত হবে, সি 3 × 10⁸ আর ভিজি হয়েছে 1.5। আচ্ছা, 2 কে 3 দিয়ে গুণ করলে 2 হয়, তাহলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই বেগের সাথে এই রিলেশন দিয়ে অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। যার জন্য আমি আলাদা করে এখানে ফর্মুলাগুলো লিখে দিলাম। এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা দিয়ে আসার সম্ভাবনা 100% দেবো না, আমি 99% বলে দিচ্ছি, ঠিক আছে? আর আরেকটা সূত্র এরপরে যখন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে করাবো তখন একটা 99%। আর এবার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রিজম দিয়ে অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। প্রিজমের অঙ্ক, প্রিজমের ভিতরে আমি 3টে অঙ্ক করাবো। খুবই লেখার তো সুযোগ নেই, অঙ্কটা আমার সামনে রয়েছে, আমি দেখে দেখে বলছি। যে একটি আলোক রশ্মি 30° কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60° কোণে আপতিত হলে নির্গমন রশ্মির মোট চ্যুতি 30° হলে দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে এখানে দুটো জিনিস দেখাতে হবে। এক হচ্ছে আমাদের যে লম্বভাবে যাচ্ছে, অবস্থান করছে, মানে আমাদের লম্বভাবে অবস্থান করার মানে এটা বুঝতে হবে অবিলম্বের সাথে 0° কোণ করে আছে, অবিলম্বের সাথে 0° কোণ করে আছে, এটা প্রমাণ করতে হবে। আর দ্বিতীয় আমাকে বলতে হবে 60° কোণে আপতিত আলোক রশ্মি 30° কোণ বিশিষ্ট প্রিজমে। তার মানে আমরা এখানে একটা প্রিজম আঁকবো, সিম্পল ভাবে। আচ্ছা, প্রিজমের অঙ্ক আমি বলে দিই, খুব সহজ। প্রিজমের অঙ্কে একদমই কয়েকটা টার্ম আছে, আমাদের মনে রাখতে হবে। I1 I2, এটা I1 যেটা দিয়ে আপতিত হচ্ছে, বিভেদ তল যেটা দিয়ে শেষে বেরিয়ে যাচ্ছে, এটা I2, এটা A যেটা হচ্ছে প্রতিসরাঙ্কের কোণ, আর এখানে হচ্ছে মিউটা দেওয়া থাকবে। এই কটাই ভ্যালু এখানে দেওয়া থাকে, এর বেশি এখানে ভ্যালু কিছু দেওয়া থাকে না, একদমই সহজ অঙ্ক। তাহলে 30° কোণ বিশিষ্ট প্রিজম, আর প্রিজমের অঙ্ক সবসময় ছবি আঁকবে। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি, 30°। এবার আমাকে বলেছে যে এটা হচ্ছে নর্মাল, এইদিকে একটা নর্মাল থাকে, এইভাবেও আসে, সমান্তরালে হয়, এইভাবে বেরিয়ে যায়, সোজা অঙ্ক। এইটা আমাকে বলে দিয়েছে 60°, তাই না? এটা বলে দিয়েছে 60°। নির্গমন রশ্মির মোট চ্যুতি কোণ, আচ্ছা চ্যুতি এইখানে মানে হচ্ছে ডেল্টার ভ্যালুটা বলে দিয়েছে। এখানে যে ডেল্টাটা হয় মনে আছে, এই যে এইখানটায় যে হয় ডেল্টা, ডেল্টার ভ্যালু বলে দিয়েছে কত ডিগ্রি, 40° বলে দিয়েছে, তাই না? আচ্ছা, 30° বলেছে, সরি, এটা 30° বলে দিয়েছে, 30° বলেছে। এবার আমাকে এখান থেকে বলেছে তাহলে যে নির্গত রশ্মি হবে সেটি দেখাও। আচ্ছা, বলছে এ 0°তে, মানে হচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, তাই না? অবিলম্বের সাথে 0°তে বেরিয়ে মানে এই দিক দিয়ে বেরোবে। তাহলে এর মানেটা হচ্ছে 0°তে বেরোবে। তাহলে আমরা কিভাবে বের করবো এই কোণটা? আর এই কোণটা বের করার নিয়মটা আমরা কি, এটা অবিলম্বের সাথে এই যে কোণটা, সেটাই আমরা বের করি, সেটাকে আমরা I2 বলি। মানে অ্যাকচুয়ালি আমাদের I2 বের করতে বলেছে। তাহলে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এখানে ডেল্টার ভ্যালু কত, 30, আই এর ভ্যালু, আচ্ছা সব ডিগ্রি দিয়ে দেবে তোমরা, আমি ভুলে গেল। I1 এর ভ্যালু কত, 60, প্লাস I2 কত বের করতে হবে, এ কত বলেছে, 30° বলেছে নাকি, এ কত বলেছে, 30° বলেছে। তার মানে I2 এবার বের করো, এই 30 এইদিকে চলে গেলে 60, 0°। তার মানে আমরা কি বলতে পারি যে অবিলম্বের সাথে বেরোচ্ছে, তবেই তো 0°। একটু কি বললাম, আমার এটা অবিলম্ব, আর অবিলম্বের উপর দিয়ে যদি আমার নির্গত রশ্মি বেরিয়ে যায় তাহলে সেটা 0° হওয়ার কথা। আর আমাদের অঙ্ক করে দিলাম 0°। এবার বলেছে আমাদের অঙ্কে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক সিম্পল অঙ্ক আমাদের একদম। তাহলে আমাদের এখানে R1 আর R2 বের করতে হবে, তাই না? R1, এটা R1 আর এটা R2। তাহলে আমাদের এখান থেকে আমাদের কি বের করতে হবে, একদম সিম্পল, দেখো। তাহলে আমরা বলতে পারি যে R1 প্লাস R2 ইকুয়াল টু A, ঠিক তো? R1 প্লাস R2 ইকুয়াল টু কি হওয়া উচিত, A হওয়া উচিত। এবার দেখো আমাদের এইখানে R1 এর ভ্যালুটা বের করো। R1 কত, R1 এর ভ্যালুটা হচ্ছে তোমার 30° মাইনাস R2 এর ভ্যালু কত, 0° আমরা বের করেছি। তাহলে এখানে কত হলো, এখানে হচ্ছে 30° হলো R1 এর ভ্যালু, মানে এটা 30° কোণ করে আসছে। তাহলে R1 যদি 30° হয় তাহলে আমরা এখান থেকে কি স্নেলের ল, আমরা কি করতে পারি, স্নেলের ল ব্যবহার করে আমরা প্রতিসরাঙ্ক বের করতে পারি। মানে হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন I বাই সাইন R হওয়া উচিত, তাই না? এখানে যেটা R1 সেটাই R হিসাবে কাজ করবে, আর যেটা I সেটা হচ্ছে 60° কাজ করবে, তাই না? তাহলে মিউ আমরা কি লিখতে পারি, সাইন 60° বাই সাইন 30° লিখবো। তাহলে এখানে মিউ ইকুয়াল টু কি লিখবো, সাইন 60° বাই
সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, এই ভ্যালুগুলো বসাও। সাইন 60 মান কি হয়? সাইন 60 মানে কত কত পেলে? সাইন 60 মান হচ্ছে 1 বাই বলছি, সরি, √3/2 হয়, তাই না? তার মানে এটা √3/2 হয়, আর এটা বাই সাইন 30 এর মান কত হয়? 1/2 হয়, 1/2 হয়, 1/2 হয়। তাহলে এটা পাল্টে গেল, সাইন 3/2 গুণিত 2/1 মানে √3 1.7, তাই তো? 1.73, 1.7 বা 1.732 এরকম কিছু একটা ভ্যালু বলে দেবে, সেটাই তো তোমাদের কি হবে? অ্যান্সার হবে। প্রতিসরাঙ্কের মান এত। তাহলে প্রিজমের এটাও আমরা একটা জেনে নিলাম যে প্রিজমের সাধারণত প্রতিসরাঙ্ক কত? 1.73 মতো হয়, বা √3 হয়, যেটা খুশি আমরা বলতে পারি। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমাদের 2 নম্বরের অঙ্ক। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বা কোনো একটা জায়গায় আমি পাশে দিয়ে দেবো। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ফলো করে রেখো, সেখানে আমি এই প্রশ্নগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটা কাজ তোমরা করতে পারো, কিছু সময়ের জন্য যখন আমি প্রশ্ন বলছি, কিছু সময়ের জন্য পজ করে বা ধীরে ধীরে প্রশ্নটা তোমরা একবার লিখে নিতে পারো। আমি তো দুবার বলছি প্রশ্নটা, তাহলে প্রথমবার যতটা পারো লিখে নাও, পজ করে তারপর আবার একটু লিখে নাও। এইভাবে তোমরা প্রশ্নটাকে লিখে নাও। প্রশ্ন লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমরা বারবার, আমি আগেও দুবার বলেছি, এটা শর্ট রিভিশন উইথ সাজেশন। আমরা সাজেশন করছি কিন্তু শর্ট রিভিশনের সাথে করছি। একেবারে শুধু প্রশ্ন লিখে দেওয়াটা একেবারেই কেমন হয়, তাই আমি শর্টে দেখাচ্ছি, কিন্তু অ্যান্সার প্রপারলি আমার কাছে লেখা আছে। সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি শেয়ার করে দিয়েছি, বা দেবো। যেগুলো এখনো দেওয়া হয়নি সেগুলো দেবো। সেখান থেকে তোমরা শর্ট নোট, এবং এমনভাবে লেখা আছে যেগুলো পরীক্ষায় কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে, কোথাও কোনো নাম্বার কাটবে না। আচ্ছা দেখো, আমি যে ছবিটা এঁকে এঁকে নিয়েছি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আমাদের যখন আলো পাস হয়, আমি ধরে নিচ্ছি ঘন মানে, আবার এটাকে উদাহরণ দিতে না, বায়ু। অনেক সময় পরীক্ষায় মানে 1 নম্বরের প্রশ্ন হিসাবে এরকমও বলে, এটা কাচই ধরে নিচ্ছি আমি। যে বায়ু মাধ্যম থেকে আমি কাচ মাধ্যমে যদি পাঠাই, তাহলে আমার যে চ্যুতিকোণ ঘটে, সেই চ্যুতিকোণ কত? আমাকে সিম্পল বলে দিল যে এইখান দিয়ে আমার যে আপাতিত রশ্মি, সেটা হচ্ছে 30 ডিগ্রিতে এলো, আর বা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রিতে এলো, আর এদিকে আমার তাহলে চ্যুতিকোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমার আর এর ভ্যালু কত? সিম্পল ব্যাপার। চ্যুতিকোণটা এখান থেকে দেখো আমরা বের করতে পারি। এই যে হচ্ছে নর্মাল বা লম্ব, এন ড্যাশ, এটা নর্মাল বা লম্ব, আর এই দিক দিয়ে সোজা এদিকে যাওয়ার কথা, এদিকে বেঁকে গেছে, ঘনমাধ্যমে অবিলম্বের দিকে বেঁকে যায়, সেই জন্য বেঁকে গেছে। তাহলে চ্যুতি ইকুয়াল টু কত হবে? আই মাইনাস আর, এটা হবে আই মাইনাস আর, এটাই চ্যুতি, তাই না? এইটুকু বেঁকে গেছে, এটা ডেল্টা। তাহলে ডেল্টা ইকুয়াল টু আই সমান সমান আই মাইনাস আর হওয়ার কথা, ডেল্টা ইকুয়াল টু এটা হয়ে যায়। তাহলে আমার আই যদি কত হয়? 60 হয়, আর এদিকে কত হয়? 30 ডিগ্রি হয়, তাহলে আমার মাইনাস আর, তাহলে আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালুটা হবে হচ্ছে আর সমান কত হবে? 30 ডিগ্রি, তাই না? এরকম 2 নম্বর বা 1 নম্বরে কিছু শর্ট কোশ্চেন দেয়, আমি জাস্ট বলার জন্য বলে দিলাম। এটা আমি কাউন্টের মধ্যে ধরছি না। ওই আগের যে দুটো অঙ্ক করেছি, ওই দুটো বেশি ইম্পর্টেন্ট, ওই দুটো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এই জাতীয় অঙ্ক 2 নম্বরের অঙ্কটা আমি পড়ছি। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 দাঁড়ি বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে তা নির্ণয় করতে বলেছে। কি বললাম? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, প্রতিসরাঙ্ক তাহলে আমাকে বলে দিয়েছে। ঠিক আছে? বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমাকে বলে দিয়েছে। 4 নম্বর অঙ্ক, প্রতিসরাঙ্ক হচ্ছে √2, এটা আমাকে বলে দিয়েছে, মিউর ভ্যালু। এবার বলেছে যে বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ যদি 45 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণের মান কত হবে। ভালো, মিউর মান আমাদের বলে দিয়েছে, আর এদিকে আপাতন কোণ বলে দিয়েছে হচ্ছে যদি কত ডিগ্রি বলেছে? 45 ডিগ্রি বলে দিয়েছে। ভালো কথা। √2 আমরা মিউ সমান কি জানি? স্নেলের সূত্র অনুসারে আই বাই সাইন আর। এই অঙ্ক দিয়ে প্রচুর অঙ্ক হয়ে যাবে, এটাও বিশাল ইম্পর্টেন্ট একটা ফর্মুলা কিন্তু, এটা দিয়ে প্রচুর শর্ট প্রশ্ন, কিন্তু এখান থেকে বড় প্রশ্ন এবার দেবে না। শুধু এখান থেকে 2 নম্বর দিতে পারে, বা 3 নম্বরের প্রশ্ন, ওই 2+1 থাকে না, সেই একে এরকম ছোট একটা দিয়ে দিল, এরকম ছোট টাইপের কিছু একটা অঙ্ক। এইখান থেকে বড় প্রশ্ন আসবে, কিন্তু বারবার বলছি আমি, এইখান থেকে বড় প্রশ্ন আসবে। তাহলে এইটা থেকে আমার আই দেওয়া আছে, √2 দেওয়া আছে, তাহলে √2 বাই কত? 1। এদিকে সাইন আই মানে সাইন 45, সাইন 45 এর 1/√2 গুণিত সাইন গুণিত না বাই কত? সাইন আর। সাইন আর এর ভ্যালু আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এবার আমাদের এখান থেকে কি জানি? একটা বাইয়ের নিচে এইদিকে একটা বাই, এইদিকে একটা বাই, দুটো যদি থাকে তাহলে আমরা কি করি? কোনাকুনি গুণ করে দিই। তাহলে আমরা কি করি? কোনাকুনি গুণ করে দিই। তাহলে এরপরে আমাদের মান কি হবে? তাহলে সাইন আর, তাই না? তাই কত হচ্ছে এটা? সাইন আর ইকুয়াল টু, এটা গুণ করছি, এটা এদিকে কি হয়ে যাবে? বাই মানে 1 বাই কত হচ্ছে? 2 হচ্ছে। কত হবে? 1/2 হবে। 1/2 যদি হয়, তাহলে আর এর ভ্যালু কত হয়? সাইন 30 এর ভ্যালুটা কত হয়? তার মানে সমান সমান সাইন 30। তাহলে আর এর ভ্যালু কত হবে? 30 ডিগ্রি। আর এর ভ্যালু কত পাবো আমরা? 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা আর এর ভ্যালু পেয়েছি, কিন্তু আমাকে বের কি করতে বলেছিল অঙ্কটাতে? চ্যুতিকোণ, তাই না? তাহলে চ্যুতি, আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি? লঘু থেকে ঘনতে যাচ্ছি। তাহলে লঘু থেকে ঘনতে গেলে আমাকে ডেল্টা সমান কি লিখি আমরা? ডেল্টা সমান আই মাইনাস আর। আই এর ভ্যালু কত বলেছে? 45 ডিগ্রি। আর এর ভ্যালু কত পেলাম আমরা? আর এর ভ্যালু কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে বিয়োগ পর কত? 15 ডিগ্রি। তাহলে আমাদের কত ডিগ্রির চ্যুতি ঘটেছে? 15 ডিগ্রি। কোন দিকে ঘটেছে? অবিলম্বের দিকে। আমাদের কোন দিকে ঘটেছে? অবিলম্বের দিকে ঘটেছে। তাহলে এইটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে দেবে। কিন্তু এর সাথে যখনই মিউ দিয়ে দিচ্ছে, মানে আমাদের প্রতিসরাঙ্কের মান দিয়ে দিচ্ছে, তখন সেই অঙ্কটা কি হচ্ছে? একটা বড় 2 নম্বরের অঙ্কে পরিণত হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক।
তাহলে আমরা এই নিয়ে মোট 3টে ঠিকঠাক ইম্পর্টেন্ট অঙ্ক দিলাম, আর 3টে ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে ছোট একটা কি দুটো ট্রিক দেখলাম যেটা দিয়ে শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়, সেগুলো আমরা করে নিতে পারি। 2 নম্বরে যদি অঙ্ক দেয় তাহলে এটাই দেবে। আমি অঙ্কটা পড়ছি। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। কি বললাম? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, বায়ুর সাপেক্ষে জলের কাচের প্রতিসরাঙ্ক 3/2। তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা কি বললাম? বায়ুর সাপেক্ষে। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কথাটার মানে অনেক সময় পরম প্রতিসরাঙ্ক বলেও দেয়, কিন্তু তোমরা বন্ধুরা ভালো করে মনে রাখবে, বায়ুর মাধ্যম কথাটার মানেই পরম প্রতিসরাঙ্ক, কিন্তু অনেক সময় পরীক্ষায় পরম প্রতিসরাঙ্ক দিয়ে দিতে পারে। তার মানে এক কথা হচ্ছে বায়ুর মাধ্যমে, তার মানে মিউ বলে দিয়েছে। কত বলে দিয়েছে? বায়ুর মাধ্যমে জলের, তাই তো? বায়ুর মাধ্যমে জলের বলে দিয়েছে 4/3। জল মানে আমরা কি লিখি? ওয়াটার। এটা কত? 4/3 বলে দিয়েছে। আর একটা কি বলে দিয়েছে? মিউ। মিউ গ্লাস। গ্লাস মানে আমরা গ্লাস মানে জি লিখি, মানে হচ্ছে কাচের কথা বলছে। এটা কত বলেছে? 3/2 বলেছে, তাই না? 3/2 বলেছে কাচের। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার বলেছে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। জলের সাপেক্ষে আমরা তাহলে কার সাপেক্ষে বের করবো? জলের সাপেক্ষে। তাহলে জলের সাপেক্ষে বের করলে জল আমাদের কোথায় লিখতে হবে? উপরে লিখতে হবে। জলটা কোথায় লিখতে হবে? আমাদের উপরে লিখবে। আমরা এ মিউ ডাব্লিউ হবে। কি করে এলো? কিছুই না, যে সাপেক্ষে সে নিচে থাকবে। তাহলে যার সাপেক্ষে সে যদি আমাদের কোথায় থাকে? নিচে থাকে, তাই না? তাহলে যার সাপেক্ষে সে আমাদের নিচে থাকবে। মানে আমরা নিচে বাই আকারে লিখি, এই অর্থে বলতে চেয়েছি। আর এইভাবে লিখলে প্রথমে লিখি। তাহলে একে যদি আমরা নিচে লিখে দিই, তাহলে এইটা আর এটা নিচে জি ডাব্লিউ আছে, তাহলে একে উপরে নিয়ে গেলে 1/, করে দিলে এটা রিভার্স হয়ে যায়। সেই অ্যাকচুয়ালি আমি 1/, করে এটাকে রিভার্স করে নিয়েছি। তাহলে এখানে কত? 4/3 অনুযায়ী এখানে 1/, এটা কত আছে? 3/2 আছে। তাহলে 3/2টা উল্টে যাবে, তাহলে 4/3, এটা আমার 2/3 হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8/9, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় এদের অনুপাতও দিয়ে দেয়। কি বললাম? অনেক সময় এদের অনুপাতও দিয়ে দেয়। তাহলে আমরা সেই অনুপাতটা যদি দিয়ে দেয়, অনুপাতটা করে নেব, কোনো অসুবিধা নেই। এটা ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট নেই। তরঙ্গ দৈর্ঘ্যের আর দুটো অঙ্ক মাত্র বাকি থাকবে। সেই দুটো অঙ্ক আমি যে বোনাস যখন করাবো, বোনাস মানে পুরো ভিডিওগুলো যখন আমি একটা পুরো ভিডিও মানে পুরো আলোরই একটা ভিডিও আমি যখন করাবো, তখন এই বোনাস দুটো, আগের দুটো তিনটে বোনাস বলে দিয়েছিলাম, আর এখন দুটো তিনটে বোনাস। আর যদি সুযোগ সময় না হয়, তাহলে আমি যে নোট দেবো সেই নোটে অঙ্কগুলো দিয়ে দেবো। কিন্তু এই প্রিজমের থেকে আর এই প্রতিসরাঙ্ক আর এই বেগের এই তিনটে সূত্র থেকেই অঙ্ক আসবে, এইটুকু 100% শিওর। হয়তো ডাটা চেঞ্জ করে অঙ্কগুলোকে দিতে পারে, আর ডাটা চেঞ্জ করে অঙ্কগুলোকে দিলে দেবে, আর নাহলে এই ডাটাতেই অঙ্কগুলো দেবে। আমি যা যা বলেছি যেরকম আছে এইগুলোর উপরই দেবে, আর নাহলে ডাটা চেঞ্জ করে দেবে। কিন্তু অঙ্ক এখান থেকেই আসবে, প্রিজম, প্রতিসরাঙ্ক আর বেগ। 100% শিওর অঙ্ক প্রিজম থেকে, প্রতিসরাঙ্ক থেকে আর বেগ থেকে আসবে। আচ্ছা, প্রতিসরাঙ্ক আলাদাভাবে কিছু না। প্রতিসরাঙ্ক মানে আমি স্নেলের সূত্রের কথা বলছি। তার মানে স্নেলের সূত্র, নাহলে প্রিজমের মধ্যে দিয়ে, এবং সমবাহু প্রিজমের যে অঙ্কগুলো আছে, 3টে অঙ্ক আছে টোটাল, একটা করেছি আর দুটো করাবো, তাহলে হলো। আর প্রতিসরাঙ্কের স্নেলের সূত্র দিয়ে 3টে অঙ্ক করালাম, তাহলে কটা হলো? 3টে, 2টে 5টা, আর বেগ থেকে করালাম 2টো অঙ্ক। 5 আর 2 7টা, এই 7টা অঙ্ক এনাফ। এছাড়া বললাম না 10টা করাবো। আর দুটো অঙ্ক আছে, ওই দুটো অঙ্ক হচ্ছে দুটো অঙ্ক হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য থেকে, আর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে লেন্সের অঙ্ক। টোটাল 3টে অঙ্ক। এই 3টে অঙ্ক আমি আর এখন করাবো না। এই 3টে অঙ্ক হয় নোটে দিয়ে দেবো, নাহলে যখন বোনাসের ক্লাস করাবো তখন বোনাস ক্লাসে আমি দিয়ে দিই দুটো অঙ্ক। ওই দুটো অঙ্ক আমি করিয়ে দিই। প্রথম অঙ্কে আমি দেখে নিচ্ছি। প্রথম অঙ্কে বলেছে একটি প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে 60 ডিগ্রি, মানে সমবাহু। এটাকে 60 ডিগ্রিও বলে দিতে পারে প্রিজমের, আর নাহলে প্রিজমের ক্ষেত্রে সাধারণত সমবাহু প্রিজম বলে থাকে। মানে এক কথায় আমাকে একটা সমবাহু প্রিজম বলেছে। আর প্রিজমের অঙ্ক আমি আগেই বলেছি, আমাকে এঁকে নিতে হবে এটা 60 ডিগ্রি। এটাকে আমাকে বলে দিয়েছে প্রতিসারক কোণ, এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক √2। তাহলে উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান আমাকে কি বলেছে? √2 বলে দিয়েছে। মিউ সমান কি বলেছে? √2 বলেছে। বলেছে প্রিজমের কোনো প্রতিসারক তলে একটি আলোক রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি হলে রশ্মিটির চ্যুতি এবং নির্গমন কোণ নির্ণয় করো। মানে আমার এখানে যে আমি যে ছবিটা এখন ফটাফট 2 সেকেন্ডের মধ্যে দেখে ফেলতে হবে। এটা নর্মাল, এটা এদিকে নর্মাল, এখানটা যে নর্মাল এটা আই, ঠিক আছে? এটা হচ্ছে R1, এটা R2, আর এদিকটা হচ্ছে I2। তাহলে আমাকে বলে দিয়েছে আপাতন মানে I1 এর মান বলে দিয়েছে। সিম্পল ব্যাপার। তাহলে I1 এর মান আমাকে কত বলেছে? 45 ডিগ্রি বলে দিয়েছে। এবার আমার কি বলেছে? রশ্মিটির চ্যুতি কোণ নির্ণয় করতে বলেছে। এইখানে সেম কেস। তাহলে আমার যখন এই যে AB, আমি যদি প্রতিসারক কোণটা এঁকে নিই AB আর C, তাহলে আমি AB তলে যে আমার যে আপাতন কোণ হয়েছে I1, যেটাকে আমি লিখেছি, আমাদের মনে রাখতে হবে এই যে I1টা হচ্ছে আপাতন কোণ। এই আপাতন কোণ হচ্ছে স্নেলের সূত্র অনুসারে আমরা তাহলে কি লিখতে পারবো? স্নেলের সূত্র অনুসারে sin I1 বাই sin R1 ইকুয়াল টু কি লিখবো? মিউ, তাই না? এখানে কি লিখবো? মিউ। হ্যাঁ, তাহলে মিউ ইকুয়াল টু আমাদের এখান থেকে আমরা তাহলে এটা মানটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমার এটা তো 45 ডিগ্রি বলেছে, তাহলে sin 45 ডিগ্রি মানে কত? 1/√2 ইন্টু মিউ মানে কত? √2 ইন্টু sin R1। তাহলে এখান থেকে আমরা তাহলে কি করতে পারি? কোনাকুনি একটা দাগের নিচে একটা দাগের নিচে কোনাকুনি গুণ, একটা দাগের নিচে একটা দাগের নিচে যদি বাঁ দিক ডান দিক থাকে কোনাকুনি আমরা কি করি? গুণ করি। তাহলে এক একটা এক হলো, আর এটা √2 হলো। তাহলে sin R1 সমান 1/2। আচ্ছা, তার মানে এখানে R1 সমান কত হবে? R1 এর ভ্যালু হচ্ছে 1/2 মানে sin 30 ডিগ্রি। তাহলে R1 এর ভ্যালু কত হচ্ছে? 30 ডিগ্রি। ঠিক আছে? আমি সঠিক করে দিচ্ছি, নিজেরা করে নেবে। তাহলে এখানে R1 এর মান কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে R1 যদি 30 ডিগ্রি হয়, আমাদেরকে তাহলে অঙ্কে কি বলেছে?
হচ্ছে আলোক রশ্মি আপাতন কোণ 45 ডিগ্রি হলে রশ্মিটির চ্যুতি কোণ নির্ণয় করতে বলেছে, আর যে নির্গমন কোণ মানে হচ্ছে I2 বের করতে বলেছে। সিম্পল ব্যাপার। তাহলে আমাদের I2 বের করতে গেলে আমাদের কি লাগবে? R2 লাগবে, তাই না? তাহলে R1 আমাদের বেরিয়ে গেছে। R1 যদি বেরিয়ে যায় তাহলে আমাদের এর পরেরটা করো, মানে এইখানে করো। এইখানে তাহলে আমরা কিভাবে বের করি? আমরা এই তলটা যে এসি তল, যেটা এসি তলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো? এসি তলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এসি তলের ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা লিখতে পারি সেটা হচ্ছে R1 প্লাস R2 ইকুয়াল টু A, তাই না? তাহলে এখান থেকে আমরা R1 জানি, তাহলে R2 সমান কত হবে? এর ভ্যালু কত বলেছে বলতো? 60 ডিগ্রি। তার 30 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি 30 ডিগ্রি, তাহলে R2 কত হলো? 30 ডিগ্রি হলো। R2 কত হলো? 30 ডিগ্রি হলো। তাহলে R2 যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এখান থেকে এবার I2 বের করতে হবে, তাই না? এখান থেকে আমাদের I2 বের করে নিতে হবে। তাহলে আমরা I2টা বের করে নেবো কি করে? সিম্পল ব্যাপার। দেখো I2 বের করতে গেলে আবার সেই এখান থেকে আমরা স্নেলের সূত্র করতে পারি। তাহলে এখান থেকে আমাদের স্নেলের সূত্র কি হবে? এখন দেখো এটা কিন্তু আপাতন, এখন এই তলে কিন্তু এটা আপাতন কোণ, ঠিক আছে? sin R2 বাই sin I2 ইকুয়াল টু, তাই না? sin R2 বাই I2। এবার দেখো এখানে কাচের মাধ্যমে যাচ্ছে না, ভালো করে বুঝবে। কাচ মাধ্যম থেকে আবার বাইতে যাচ্ছি, তাহলে কাচ মাধ্যম থেকে বাইতে গেলে আমাদের কি হবে? 1 বাই মিউ হবে। কত হয়ে যাবে? 1 বাই মিউ লিখবো আমরা, তাই না? 1 বাই মিউ লিখবো। তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো বসাও। sin R2, sin R2 মানে sin 30, sin 30 এর মান কত হয়? 1 বাই 2 হয়। বাই এখানে sin কত? sin I2, ভালো কথা। আর এখানে কত হবে? 1 বাই √2 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা সলভ করলে আমার কত হচ্ছে? কোনাকুনি গুণ হবে। তাহলে 1 এর সাথে sin I2 গুণ করলে কত হবে? sin I2। আর এদিকে √2 এর সাথে এটা গুণ করলে কত হবে? √2 বাই 2। √2 বাই কত হবে? 2, তাই না? তাহলে এখানে আমরা √2 বাই 2 যদি করি, তাহলে আমরা উপর নিচে যদি √2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কত হচ্ছে? 1 বাই √2। আচ্ছা 1 বাই √2 মানে কত হয়? sin কত মান 1 বাই √2? sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2। তাহলে I2 ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। I2 কত হলো? 45 ডিগ্রি। I2 যদি কত হয়? 45 ডিগ্রি হয়, তাহলে আমরা সিম্পল ব্যাপার কি বের করতে বলেছে আমাদের? কি বের করতে বলেছে? নির্গমন কোণ I2 বের করে দিয়েছি। এটা হচ্ছে নির্গমন কোণ আর চ্যুতি কোণ। চ্যুতি কোণের আমরা কি জানি? ডেল্টা ইকুয়াল টু এই যে সূত্র, ডেল্টা ইকুয়াল টু I1। I1 কত পেয়েছিলাম? I1 পেয়েছিলাম হচ্ছে 45। I2 কত? 45, তাই না? তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে আবার দেখো 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণ কত হয়েছে? আমাদের চ্যুতির ভ্যালু 30 হয়েছে। আমাদের চ্যুতি কোণের ভ্যালু কত হয়েছে? 30 ডিগ্রি। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। 99.9999% কোশ্চেন, মানে শেষ প্রশ্ন। ঠিক আছে, আমি সিরিয়াল নাম্বারটা ভুলে গেছি, যথাসম্ভব 7 হবে। ঠিক আছে, যথাসম্ভব 7 হবে। এটা একটু টাফ সাইডের প্রশ্ন, একটু টাফ করা হয়েছে। যদি প্রশ্ন আলোতে টাফ করতে চায়, এতদিন আমি দেখেছি 10 বছরে টাফ হয়নি, সুতরাং এবারও টাফ হবে না। তবুও যদি টাফ করতে চায়, প্রশ্নটা একটু টাফ সাইডের প্রশ্ন করেই রাখছি, করে নিও। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটি প্রিজম আছে, ঠিক আছে? প্রিজমটা একটি সমবাহু প্রিজম। আমি প্রিজমের ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছি সব কি দেবে? সমবাহু প্রিজমই দেবে। কি দেবে? সমবাহু প্রিজম দেবে। বলছে একটি সমবাহু প্রিজমের তলে যদি কোনো আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয় তবে দ্বিতীয় তল থেকে আলোক রশ্মি নির্গমন হওয়ার মোট চ্যুতিকোণ কত হবে? বলছে মানে এই প্রশ্নটা আর কিছু না, এই প্রশ্নটা বলতে চাইছে যে যদি এই প্রথম তলে লম্বভাবে কোনো রশ্মি আসে, তাহলে আমাদের দ্বিতীয় তলে যখন ঠিকই করেছিলাম। এটা হচ্ছে 0 ডিগ্রি, এদিকটা হচ্ছে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, কারণ এটা তো লম্ব, তাই না? যে 0 ডিগ্রি করে আসছে মানে কি? অবিলম্বের উপরেই। আমরা একটু আগে একটা অঙ্ক করলাম, অবিলম্বের উপর দিয়ে আসছে, তাহলে এটা লম্ব। একইভাবে এটা তো অবিলম্ব। অবিলম্ব মানে এই পুরো কোণটা কত ডিগ্রি? মানে এই কোণটা কত ডিগ্রি বলতো? এই পুরোটা কত? 90 ডিগ্রি না? সেখানে যদি আমি একে 30 পাই, তাহলে এখানে R2টা কত হচ্ছে বলতো? R2 এর ভ্যালুটা আমি তাহলে কত পাচ্ছি? এটা হচ্ছে R2 এর ভ্যালুটা তাহলে আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে, তাই না? এবার আমরা এই তলে আসি। এই তলে স্নেলের সূত্র অনুসারে আমরা কি পাবো বলো? এই তলে স্নেলের সূত্র যদি আমরা নিই, sin I2 বাই sin কত হচ্ছে? R2 ইকুয়াল টু কত হচ্ছে? নিউ হচ্ছে, তাই না? sin I2 বাই sin R2 নিউ। আর আমরা যদি R2 কে উপর লিখতাম, কারণ এটা আপাতিত রশ্মি, যেহেতু একে উপর লিখে নিচে লিখলে এটা 1 বাই তাহলে আমরা নিউ হয়ে যেত, কারণ এটা এই ঘন মাধ্যম থেকে আমরা বায়ু মাধ্যমে যাচ্ছি, বায়ু মাধ্যমে যাচ্ছি, হালকা মাধ্যমে যাচ্ছি, ঠিক আছে? লঘু মাধ্যমে যাচ্ছি। এবার এখান থেকে I2 মানে R2 ভ্যালুটা আমরা জানি কত? 60। তাহলে এখান থেকে আমরা হচ্ছে sin I2 সমান sin 60, তাই না? sin 60 এর মান কত? √3/2। sin 60 এর মান কত? √3/2 হয়। √3/2 গুণিত মিউ। মিউর ভ্যালু এখানে কত বলে দিয়েছিল অঙ্কে? মিউর ভ্যালু উপাদানের প্রতিসরণ হচ্ছে 2/√3 বলে দিয়েছিল, তাই না? 2/√3, তাহলে 2/√3। তার মানে কেটে দিয়ে কত হলো? 1। তাহলে sin 1 মানে হচ্ছে কত হচ্ছে? তাহলে I2 এর ভ্যালু কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, I2 মানে 90 ডিগ্রিতে বেরোচ্ছে, তাই না? ভালো করে দেখো কততে বেরোচ্ছে? 90 ডিগ্রিতে বেরোচ্ছে। এই কথাটার মানে দেখো এবার। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের মোট চ্যুতিকোণ হচ্ছে এইটা। তাহলে আমাদের মোট চ্যুতিকোণ কত হয়ে যাবে? ভালো করে দেখো, একটা কি প্রশ্ন হচ্ছে? মোট চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে কি হয়? I1 প্লাস I2 মাইনাস A। I1 মানে এখানে কত বেরিয়েছিল? 0 প্লাস I2 মানে কত? 90 মাইনাস কত? 30 নাকি? মাইনাস হচ্ছে এ মানে 60, তার মানে কত হচ্ছে? এখানে 30 ডিগ্রি হচ্ছে। ভালো কথা। তাহলে এইটা আমরা মিউ এর মান বা চ্যুতিকোণ কিন্তু বের করে ফেলেছি। কিন্তু এখানে পরে প্রশ্ন দেখতে পাচ্ছি আরেকটা দেওয়া রয়েছে যে এইখান দিয়ে এই প্রিজমের মধ্যে দিয়ে যদি এইভাবে আলো আসে, তাহলে কি ন্যূনতম চ্যুতিকোণ সম্ভব? আচ্ছা বলো তো, ন্যূনতম চ্যুতিকোণ মানে কি? এমন সময় যার আপাতন কোণ আর প্রতিসরিত কোণ এই দুটো কি হবে? সমান হবে। বলি নাকি? এটা তো একটা প্রিজম। প্রিজমের ক্ষেত্রে আমরা ন্যূনতম চ্যুতিকোণের কি শর্ত জানি? I1 এর সাথে I2 কে সেম হতে হবে। কিন্তু এখানে I1 আমি কত জানি? 0 ডিগ্রি। কিন্তু I2 তো 60 ডিগ্রির থেকেও বড় হয়ে যাচ্ছে না? I2 কত হচ্ছে? 60 ডিগ্রি থেকেও বড় হয়ে যাচ্ছে। তাহলে এই 60 ডিগ্রি হলে তবু একটা সম্ভাবনা ছিল যখন I1 আর I2 কি হতো? সেম হতো।
i1 আর i2 কি হতো সেম হতো, তাহলে 2i যেভাবে মাইনাস যেটা আমরা করি সেভাবে হতো, কিন্তু এখানে তো সেটারও সম্ভাবনা শেষ, কারণ i2 নিজেই 90 মানে 60 থেকে বেশি, তাহলে 60 থেকে বেশি হলে এই কোনো শর্তেই বা এই শর্ত দিয়ে আমরা কখনোই ন্যূনতম অন্তত চ্যুতিকোণটা পাবো না, এটা মাথায় রাখতে হবে। এটা লাস্ট প্রশ্ন। আচ্ছা, এই সাজেশন গেল, এরপরে আমরা করবো হচ্ছে জৈব রসায়ন। এরপর আমরা জৈব রসায়নটা করবো। জৈব রসায়নে 1 থেকে 2টো পিরিয়ড লাগবে, সেখানে 100% 200% শিওর যা প্রশ্ন দিয়ে দেবো, ওই সব আমার প্রশ্নই 8টা থেকে 10টা। পরীক্ষার পর আমি সব প্রশ্ন এখনো কনফার্ম মানে জোর দিয়ে বলছি, সব প্রশ্ন আমি পরীক্ষার পরে এসে দাগ বাই দাগ মিলিয়ে দেবো। আমি বলছি না যে হুবহু এই প্রশ্নই আসবে। আমি নিজে যদি 50টা প্রশ্ন করতাম গোটা বইটাকে ছেপে তাহলে হতো, আমি এখানে সেটা করিনি। আমি বেস্ট প্রশ্নগুলো নিয়েছি। হ্যাঁ, কিছু ডাটা চেঞ্জ হতে পারে, প্রশ্নটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু প্রশ্ন এর বাইরে আসবে না। যাই হোক, তাহলে আমার চ্যানেলকে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ এরপরে যখন আমরা এর থেকে আরো ভালো কিছু ইনফরমেশন নিয়ে আসবো, ভালো কিছু তথ্য নিয়ে আসবো, তাহলে অবশ্যই সেটা সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং সাবস্ক্রাইব করে দাও, আর আমার মোটিভেশনের জন্য লাইক এন্ড কমেন্ট অবশ্যই তোমরা করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিও, কারণ পড়াশোনা যত বিলোবে তত বাড়বে। থ্যাংক ইউ। বন্দে মাতরম।